রিক্সা ভ্যান এই দিক দিয়ে খুব অ্যাক্সিডেন্ট হয় এখানে। গেটের খুব প্রয়োজন, এখানে কেউ খোঁজও নেয় না বা এখানে কারো কোনো গুরুত্ব নেই। রেল ক্রসিংগুলো মৃত্যুফাত, বেশিরভাগই নেই গেটম্যান। রংপুরের ৮ জেলায় ১৫০০-র বেশি পুরোপুরি অরক্ষিত। ঘটছে দুর্ঘটনা, বারবার অভিযোগে মিলছে না সমাধান। রংপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার বেহাল দশা। সেকেন্ডারি ডাম্পিং স্টেশন না থাকায় আবর্জনা ফেলা হচ্ছে নাসনিয়ার বিলে। স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। নির্মাণের ১৫ বছরেও পূর্ণতা পায়নি দিনাজপুর পৌরসভা ট্রাক টার্মিনাল। পরিবহন শ্রমিকদের জন্য নেই ন্যূনতম সুবিধা। নতুন প্রকল্প নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। এবং রংপুরে আখের গুড় তৈরিতে ব্যস্ত চাষি। সুস্বাদু হওয়ায় সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। চাহিদা থাকায় ভালো দামে খুশি কৃষক। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে এ সপ্তাহের 7 দিনের ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রংপুর বিভাগ, সঙ্গে আছে আমি রাইজুল ইসলাম শুভ। শুরুতেই মার্চ ফর ইউনিটির খবর। শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিয়েছেন ছাত্র জনতা। বিস্তারিত জানতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাজওয়ার মাহমিদ। আজকে 3টায় যে ইউনিটি মার্চ ফর ইউনিটি নামে যে ঘোষণাটি আসছে, অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে মার্চ ফর ইউনিটি নামে যে প্রোগ্রামটি প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে শহীদ মিনারে যে পাদদেশে আসতে উপস্থিত হতে শুরু করেছে এবং এখানে হাজারো মানুষের সমাগম হয়েছে। আমরা ইতিমধ্যে দেখছি যে দেশের বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই ফরিদপুর, কুষ্টিয়া, রাজশাহী, সিলেট সহ বিভিন্ন জেলা থেকে মানুষজন আসছে। তারা হাজারে হাজারে মানুষ এসে এখন শহীদ মিনারে জড়ো হয়েছে এবং এইখানে কিন্তু দিল্লি না ঢাকা স্লোগান, কখনো মুজিববাদী সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার স্লোগান উঠছে এবং বিশেষভাবে শেখ হাসিনার বিচারের দাবিতে এখানে স্লোগানে মুখর হচ্ছে পুরো শহীদ মিনার প্রাঙ্গণ। আমরা জানি যে আজকের এই দিনটি আসলে প্রোক্লেমেশন ফর জুলাই রেভলিউশন সেটি ঘোষণা করার কথা ছিল, কিন্তু তারপরেও যেহেতু সরকার একমত হয়েছে জুলাই রেভলিউশন বা জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটির বিষয়ে একটি ঘোষণাপত্র প্রকাশ করার বিষয়ে সরকারি পক্ষ থেকে একটি যেহেতু উদ্যোগ নেওয়া হয়েছে, সেহেতু কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি সেই উদ্যোগকে স্বাগত জানিয়ে তারা আজকে মার্চ ফর ইউনিটি নামে একটি কর্মসূচির ঘোষণা করেছে এবং তারা বলতে চায় তাদের যে ঘোষণাপত্রের যে মূল দাবিগুলো সেটি আজকে জনগণের যে সমাগম, ছাত্র জনতার যে সমাগম শহীদ মিনারে হবে, সেই শহীদ মিনারে সমাগমের মাধ্যমেই তারা ঘোষণাপত্রের যেই দাবিগুলো সেগুলো একটি জনসমর্থন আদায়েরও প্রচেষ্টা চলবে এখানে বা চলছে আমরা দেখতে পাচ্ছি। এবং ইতিমধ্যেই মঞ্চে বা শহীদ মিনারের পাদদেশে শহীদ পরিবারের সদস্যরা, আহত পরিবারের সদস্যরা এবং জুলাইয়ের যে আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গণ অভ্যুত্থান, সে আন্দোলনে যারা শেখ হাসিনার নিরাপত্তা বাহিনী, সামরিক বাহিনী সহ তাদের গুলিতে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, আহতরা মঞ্চে উপস্থিত হয়েছে, নিহতদের স্বজনরা মঞ্চে উপস্থিত হয়েছে। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তারা এখনো যে স্টেজ সজ্জা সেটির কাজ করছে এবং আমরা দেখছি যে মুহুর্মুহু স্লোগান কিছুক্ষণ পরপরই উঠে আসছে। বিশেষ করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার যে দাবি সেটি কিন্তু সমস্বরে ছাত্র জনতা একযোগে তারা সেই দাবিটি তুলছে এবং স্লোগানের মাধ্যমে সেই দাবিটির পক্ষে যে জনসমর্থন সেটিও আদায় হচ্ছে এবং আমরা দেখছি এখানে পুরো শহীদ মিনার এলাকায় হাজারো মানুষের সমাগম ঘটেছে, যেখানে বাংলাদেশের পতাকা কেউ কপালে বেঁধে, কেউ বাংলাদেশের পতাকা হাতে নিয়ে উড়াচ্ছে। সাথে সাথে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের প্রতিও বাংলাদেশের মানুষের যে সমর্থন, ফিলিস্তিনের নিপীড়িত মানুষের যে মুক্তি বাংলাদেশের মানুষ চায় সেটিরও একটি প্রতিচ্ছবি আমরা দেখছি। এখানে বাংলাদেশের পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকাও আছে এবং সবার জন্য একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে জুলাইয়ের গণ অভ্যুত্থান ঘটেছিল, সেই গণ অভ্যুত্থানের স্পিরিটকে সামনে রেখে, সেই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে সামনের বাংলাদেশ কিভাবে বিনির্মাণ করা যায় সেই প্রত্যয় কিন্তু আজকে এই শহীদ মিনারে হাজারো মানুষ বিভিন্ন জেলা থেকে এসে সমাগম
হয়েছে। আমরা দেখেছি যে সিলেট থেকে বিশাল একটি মিছিল নিয়ে সিলেটের মানুষ এখানে 100 কিলোমিটার পাড়ি দিয়ে ঢাকা শহরে এসেছে এবং এই শহীদ মিনারে বিশাল একটি মিছিল নিয়ে তারা ঢুকেছে, স্লোগানে মুখর করেছে পুরো শহীদ মিনার প্রাঙ্গণ। আমরা দেখেছি যে ফরিদপুর থেকে বিশাল একটি জনতার ঢল এসেছে, আমরা দেখেছি কুষ্টিয়া থেকে এসেছে, রাজশাহী থেকে এসেছে। অনেকে ভোরবেলায় অনেকে ভোরবেলায় এসে শহীদ মিনার প্রাঙ্গণে এসে জড়ো হয় এবং তখন থেকে কিন্তু এখানে অপেক্ষা করছিল এই তিনটার সময় যে আনুষ্ঠানিক যে প্রোগ্রামটি হওয়ার কথা, যে কর্মসূচি ঘোষণা দিয়েছিল, সেই কর্মসূচিকে সামনে রেখে কিন্তু মানুষ ভোরবেলা থেকে অপেক্ষা করছিল। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে আমাদেরকে যে তারা গতকাল রাতে অনেকে রওনা দিয়েছে। নোয়াখালী থেকে একটি দল আমরা ইতিমধ্যে দেখলাম যে এসেছে এবং মাত্রই কিন্তু আরো একটি দল এখানে বিশাল একটি মিছিল নিয়ে এসেছে। অর্থাৎ সব মিলে এখানে হাজারো মানুষের সমাগম। 3রা আগস্টের মতো আরো একটি জনসমর্থনের মাধ্যমে আজকে যে জুলাইয়ের যে সমাগম, জুলাইয়ের মানুষের যে স্পিরিটকে ধারণ করে সামনের দিকে বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন, সেটিকে আরো এগিয়ে নিতে যাচ্ছে বাংলাদেশের এই ছাত্র জনতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। তো এই ছিল শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ। মার্চ ফর ইউনিটির খবর জানতে শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত ছিলেন তাজওয়ার মাহমুদ। রংপুর বিভাগের 8 জেলার 1939টি রেল ক্রসিংয়ের মধ্যে গেট ও গেটম্যান রয়েছে মাত্র 413টি। বাকি 1500-র বেশির ক্রসিং পুরোপুরি অরক্ষিত। এতে রেল ক্রসিংগুলো পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। স্থানীয়দের অভিযোগ, বারবার অভিযোগ করার পরও মিলছে না কোনো সমাধান। তবে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস রেল কর্তৃপক্ষের। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম ইশাদার রিপোর্ট। রেলওয়ে ডিভিশনের এরকম অসংখ্য রেল ক্রসিং রয়েছে যেখানে কোনো গেট নেই, এমনকি কোনো গেটম্যানও নেই। ফলে প্রতিনিয়ত এসব রেল ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ দীর্ঘ সময়ও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। লালমনিরহাট রেলওয়ে ডিভিশনে 540 কিলোমিটার রেলপথে রেল ক্রসিংয়ের সংখ্যা 1939টি। এর মধ্যে মাত্র 413টিতে রয়েছে গেট ও গেটম্যান। 1166টি ক্রসিংয়ে গেট থাকলেও নেই গেটম্যান, আর 360টি উন্মুক্ত। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লোপাট হতে দেখেছি রেল খাতে। রেল ক্রসিং এ কয় টাকা খরচ হবে আমরা জানি যে কয়েক লক্ষ টাকা মতো খরচের ব্যাপার আছে। তার জন্য এখানে রেল ক্রসিং গুলো রেল গেট বসায়, লোকবল নিয়োগ দেয়। কোনো রেল ক্রসিং এ শুধু সাইনবোর্ড ঝুলিয়ে দায় সেরেছে রেলওয়ে কর্তৃপক্ষ। অরক্ষিত এসব রেল ক্রসিং এ প্রায় দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের অভিযোগ, রেলওয়ে কর্তৃপক্ষকে বারবার জানালেও কোনো সমাধান মেলেনি। রিক্সা ভ্যান এই দিক দিয়ে খুব অ্যাক্সিডেন্ট হয় এখানে শীতকালে। দেখাও যায় না গাছপালার জন্য ট্রেন কত দূরে আছে, দেখে যে সিগন্যাল নিয়ে যাবে এরকমও পাওয়া যায় না। অনেক সময় শীতকালে কুয়াশা থাকে। প্রতিটা মুহূর্তে গার্জিয়ানদের একটা ভয় থাকে জায়গাটাকে নিয়ে। এই জায়গাটা একটা গেটের খুব প্রয়োজন। এখানে কেউ খোঁজও নেয় না বা এখানে কারো কোনো গুরুত্ব নেই। তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস রেল কর্তৃপক্ষের। পর্যাপ্ত পরিমাণ গেটম্যান না থাকার কারণে প্রায় দেখা যায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। আপাতত নিয়োগ প্রক্রিয়া চলতেছে, কিছুদিনের মধ্যে একটা গেট পুরোপুরি সব গেটম্যান পাওয়া যাবে। রেলওয়ে সৈয়দপুর জেলায় গত 3 বছরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেছে 251 জনের, যার মধ্যে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে অরক্ষিত ক্রসিংয়ে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এ নিয়ে আরও তথ্য জানতে এই মুহূর্তে নীলফামারীর বাঙালিপুরে আছেন সহকর্মী শাকির হোসেন বাদল ও গাইবান্ধায় আছেন বিপ্লব ইসলাম। শুরুতেই যাচ্ছি বাদলের কাছে। আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি যে সৈয়দপুর থেকে নীলফামারী পর্যন্ত প্রায় 70 কিলোমিটার রেলপথের মধ্যে 40টি রেল ক্রসিং রয়েছে। এই 40টি রেল ক্রসিংয়ের মধ্যে মাত্র 14টিতে মানুষ আছে বা রেল গেট আছে, বাকি 26টিতে কোনো রকম রেল গেট বলা যায় যে একেবারে অরক্ষিত অবস্থায় রেল ক্রসিংগুলো আছে। আপনাদেরকে আমি যেখানে আছি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন যে এটি একটি অরক্ষিত রেলপথ। এই রেলপথের উপরে বাচ্চারাও পর্যন্ত দাঁড়িয়ে আছে। দুই সাইডেই কিন্তু বাড়িঘর, শিশু বাচ্চারা কিন্তু অনেক সময় এই রেল গেটের উপরেই খেলাধুলা করে। অরক্ষিত থাকায় যে কোনো সময় এখানে দুর্ঘটনা ঘটে এবং আপনারা জানেন যে নীলফামারীতে ইতোমধ্যেই বড় ধরনের 2টি দুর্ঘটনা ঘটেছে কয়েক বছরের মধ্যে। এই বছরই শুধুমাত্র নীলফামারীতেই এই রেল দুর্ঘটনায় মারা গেছে
15 জন। আমরা যেটা এখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছে যে লোকবল না থাকায় এই সব রেল গেটে কোনো রকম লোক নিয়োগ করা যাচ্ছে না, বা যে কোনো কারণেই হোক এইসব রেল গেটে কোনো রকম গেটে কোনো রকম ব্যবস্থাও নেই যাতে মানুষকে এখানে সাবধান করে দেওয়া যায়। নীলফামারীতে কিন্তু প্রায় বড় ধরনের দুর্ঘটনা ঘটছে এইসব রেলগেট অরক্ষিত থাকার কারণে। এখানে যে 26টি অরক্ষিত রেলগেট আছে, এই রেলগেটগুলোতে কিন্তু প্রতিনিয়ত, বিশেষ করে আপনারা জানেন যে নীলফামারীতে ইপিজেড রয়েছে। এই ইপিজেডে যে অরক্ষিত একটি রেলগেট দিয়ে প্রতিদিন হাজার হাজার নারী পুরুষ এই অরক্ষিত রেলগেট দিয়ে যাতায়াত করে। এখানে কিন্তু বড় ধরনের একটি দুর্ঘটনা কয়েক বছর আগে ঘটেছে। এই ছিল নীলফামারী থেকে আমার কাছে সর্বশেষ। এবার আমরা যাচ্ছি গাইবান্ধায়, সেখানে রয়েছে সহকর্মী বিপ্লব। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হাসানগঞ্জ থেকে কিন্তু গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার যে শালমারা স্টেশন আছে সেই স্টেশন পর্যন্ত প্রায় অর্ধশতাধিক কিন্তু রেলগেট রয়েছে। বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে এইসব রেলগেট সংযুক্ত হয়েছে। যদি বলি যে এইসব রেলগেটের কিন্তু 15টির মতো রেলগেট, যেগুলি কিন্তু একেবারে মেইন রাস্তার সংলগ্ন, যেগুলি দিয়ে কিন্তু প্রতিদিনই একেবারে ব্যস্ততম রাস্তার মানুষজন পারাপার হয়ে থাকে, স্কুল কলেজের শিক্ষার্থীরা পারাপার হয়ে থাকে। সেই সকল গেটে কিন্তু কোনো গেটম্যান নেই, যে কারণে কিন্তু খুব ঝুঁকি নিয়ে তারা কিন্তু এই রাস্তাগুলি পারাপার হচ্ছে। পাশাপাশি যদি বলি যে বিভিন্ন পাড়া মহল্লার যে পারাপারের যে রেল লাইন, সেগুলিতেও কিন্তু 20টার অধিক রেলগেট ঝুঁকির মধ্যে রয়েছে। এইসব রেলগেটে আমরা দেখছি যে কিছুদিন পর পর কিন্তু ছোট বড় দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি যে এই সকল রেলগেট পারাপার হতে গিয়ে কিন্তু মানুষজন বিড়ম্বনায় পড়ছে। স্থানীয়রা যেটি বলছেন যে এই রেলগেট গুলো অরক্ষিত এবং উন্মুক্ত থাকলেও দীর্ঘদিনেও কিন্তু রেল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। এই সকল রেলগেটের কিছু রেলগেটে কিন্তু বাতি ছিল, সতর্কীকরণ বাতি, সেগুলিও কিন্তু নেই। শুধুমাত্র এই সকল রেলগেটে একটি সাইনবোর্ড লেখা রয়েছে, যে সাইনবোর্ডে লেখা রয়েছে যে সামনে ঝুঁকিপূর্ণ অরক্ষিত রেলগেট, সাবধানে চলাচল করুন। এই সাইনবোর্ড দিয়েই কিন্তু রেল কর্তৃপক্ষ তাদের দায় সেরেছে বলে স্থানীয়রা বলছেন। স্থানীয়রা জানান যে গুরুত্বপূর্ণ প্রায় 15টি স্পট রয়েছে, এই জেলার 15টি রেলগেট রয়েছে। এই রেলগেটগুলোতে কিন্তু গেটম্যান এবং সতর্কীকরণ যে লাইটিং ব্যবস্থার জন্য কিন্তু দীর্ঘদিন তারা আন্দোলন করছেন, দীর্ঘদিন থেকে রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন, কিন্তু তারা কোনো সুরাহা পাচ্ছেন না। এই ছিল গাইবান্ধার যে ঝুঁকিপূর্ণ রেলগেট, এই রেলগেটের সর্বশেষ খবর। রেল ক্রসিং নিয়ে বিস্তারিত জানতে প্রথমে যুক্ত ছিলাম নীলফামারী এবং এরপরে যুক্ত ছিলাম গাইবান্ধায়। এদিকে লালমনিরহাটে রেলওয়ে বিভাগের অরক্ষিত রেল ক্রসিং নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। তার সঙ্গে যুক্ত হচ্ছেন রংপুর উন্নয়ন ফোরামের সদস্য সচিব মোহাম্মদ রাকিবুল হাসান রাকিব। শুরুতে যাচ্ছি নিশাতের কাছে। নিশাত, রংপুর বিভাগে রেলওয়ে ডিভিশনের বিভিন্ন ক্যাটাগরির অন্তত 1900-র মতো রেল ক্রসিং রয়েছে এবং এর মধ্যে মাত্র 436টি রেল ক্রসিং এ গেট এবং গেটম্যান রয়েছে এবং বাকি বলা যায় যে বাকি 1500-র মতো অরক্ষিত অবস্থায় পুরো রয়েছে। কিছু কিছু জায়গায় গেট থাকলেও গেটম্যান নেই এবং 350-এর বেশি কোনো গেট এবং গেটম্যান কিছু নেই। ফলে আমরা দেখছি যে প্রতি বছর গড়ে 100-র মতো মানুষ এই নিহত হচ্ছেন শুধুমাত্র এই রেল ক্রসিংগুলোতে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে, এবং এছাড়াও আহতের সংখ্যাও কিন্তু কম নাই। কেন দীর্ঘ সময়ে এই রেল ক্রসিংগুলোতে গেট এবং গেটম্যান নির্মাণ করা যায়নি, প্রতিবন্ধকতা কি এবং কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে, আমরা আজকে সেই বিষয়ে আলোচনা করব। আমার সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন রংপুর উন্নয়ন ফোরামের সদস্য সচিব রাকিবুল হাসান রাকিব। আমরা তার কাছে সরাসরি একটু চলে যেতে চাই। এই যে এত প্রাণহানি ঘটছে, এরপরও রেল কর্তৃপক্ষ দীর্ঘ সময়ে উদ্যোগ নিচ্ছেন, আসলে কি ধরনের পরিকল্পনা নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে সব থেকে বড় বিষয় হচ্ছে দুঃখের বিষয় যে আমরা কিন্তু রংপুরের যে বিগত দিনে
যতগুলো দুর্ঘটনার শিকার হয়েছে রংপুরে রেলের ক্ষেত্রে, তার ম্যাক্সিমাম দুর্ঘটনাগুলো কিন্তু হয়েছে এই যে রেল ক্রসিং এর অরক্ষিত রেল ক্রসিং এর কারণে। আপনি খুব ভালো করেই জানেন এবং একটু আগে আপনি বললেন যে গোটা বিভাগে 1900-র মতো রেল ক্রসিং আছে, যেখানে মাত্র 436টি রেল ক্রসিং এ গেটম্যান এবং নিরাপত্তা বেষ্টনী রয়েছে, কিন্তু বাকি প্রায় 1500-র মতো আপনার রেল ক্রসিং কিন্তু অরক্ষিত এবং এইখানে প্রতিনিয়ত কিন্তু দুর্ঘটনা ঘটেই যাচ্ছে, যে দুর্ঘটনাগুলো একটা মানুষকে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বহন করতে বাধ্য করছে। আমি একটি কথা বলতে চাই, যেটি হচ্ছে যে পাহারাদার ছাড়া এবং প্রতিবন্ধকতা ছাড়া যদি কোনো রেল ক্রসিং থাকে, তাহলে সেই রেল ক্রসিংগুলো কিন্তু আসলে এটা খুব সুস্পষ্টভাবে একটা বার্তা দেয় যেখানে অনিবারিত মৃত্যুর ঘটনা ঘটবে। শুধুমাত্র এই একটা প্রতিষ্ঠান যখন জানে যে এই বিষয়টাকে নিশ্চিতভাবে একটা মৃত্যুর ফাঁদ তৈরি হয়ে আছে, জানার পরেও যদি তারা এটাকে নিয়ে ভ্রুক্ষেপ করে যায়, তাহলে এটা উদাসীনতা ছাড়া আমি আর আসলে কিছু বলতে পারি না। তাহলে এই মুহূর্তে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে যদি একটু জানান? আমি প্রথমেই বলবো যে বিগত দিনে তো হাজার হাজার কোটি টাকার একটা রেলের বিষয়ে উন্নয়নের বিষয়ে বাজেট ছিল, যেখানে অনেক বড় ধরনের দুর্নীতি হয়েছে, যার কারণে সমভাবে বাজেটটিও ঠিকভাবে বন্টন হয়নি। কিন্তু শুধু বাজেটের ঘাটতির কারণেই বলবো না, এখানে সদিচ্ছা থাকলে আমরা লোকালি একটা কমিউনিটি তৈরি করতে পারি। যদি নিয়োগ প্রক্রিয়ায় দেরি হয়, আমরা পাহারাদার যদি রেল ক্রসিং এর পাহারাদার যদি আমরা নিয়োগ করতে আমাদের যদি এখন সমস্যা মনে হয়, তাহলে আমরা এখানে একটা লোকাল কমিউনিটি বেজ একটা তৈরি করতে পারি, যাদেরকে আমরা অন্তরভাবে সময় ভাগ করে দিয়ে আমরা কিন্তু একটা রেলের ওই অরক্ষিত জায়গাগুলোকে আমরা কিন্তু সুরক্ষার একটা ব্যবস্থা করতে পারি। পাশাপাশি আমি বলতে চাই যে বিশ্বের আপনি যদি দিকে তাকান, বহির্বিশ্বে কিন্তু আপনার রেল ক্রসিং এর জন্য কোনো গেটম্যান রাখা হয় না। এটা হয় কি, প্রযুক্তি নির্ভর থাকে। আপনি যদি একটা সেন্সর ভিত্তিক একটা রেলওয়ে গেট, একটা রেল ক্রসিং এর ওখানে যদি একটা সেন্সর সেট আপ করতে পারেন যে 200 মিটারের পুরো ভিতরেই যদি রেলের আসার সম্ভাবনা থাকে, অটোমেটিক গেট কিন্তু ডাউন হয়ে যাবে। আবার যদি ডিজিটালাইজেশন এই সুযোগটা আমরা নিতে চাই, তাহলে হবে কি একটা সময় আপনার হয়তো বা এট এ টাইম অনেকগুলো টাকা এখানে খরচ হবে, কিন্তু পরবর্তীতে কিন্তু আপনার ওই গেটম্যানের যে স্যালারি বা আরো যে আনুষঙ্গিক খরচ, আপনি বলছেন যে প্রযুক্তির দিকেও যেতে হবে। আমরা আলোচনা করছিলাম যে অরক্ষিত রেল ক্রসিং গুলোতে আসলে নিরাপত্তা এবং প্রাণহানি রোধে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে এবং কি কি পরিকল্পনা নিলে আসলে প্রাণহানি কমানো সম্ভব এবং সুরক্ষা দেওয়া সম্ভব। রেল ক্রসিং এর অব্যবস্থাপনা নিয়ে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রংপুর থেকে। বিভাগীয় সময় আরও থাকছে। আটকে গেছে নীলফামারী ডোমরের 3টি সড়কে সংস্কার কাজ, 5 বছরও হয়েছে মাত্র 29%। ঠিকাদার অপারগতা প্রকাশ করায় জরিমানা, ভোগান্তিতে এলাকাবাসী। এক দশকেও রংপুর সিটি কর্পোরেশনে গড়ে ওঠেনি সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা। সেকেন্ডারি ডাম্পিং স্টেশন না থাকায় পুরো শহরের আবর্জনা ফেলা হচ্ছে নাসনিয়ার বিলে। উন্মুক্ত জায়গায় বর্জ্য ফেলায় দুর্গন্ধে স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয় বাসিন্দারা। তবে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। তারিকুল ইসলামের ছবিতে রেদওয়ান হেভিলের রিপোর্ট। সেকেন্ডারি ডাম্পিং স্টেশন না থাকায় 10 বছর ধরে রংপুর সিটি কর্পোরেশনের আবর্জনা ফেলা হচ্ছে মাহিগঞ্জের নাসনিয়া বিলে। উন্মুক্ত স্থানে স্তূপ হওয়া এসব আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ ও রোগ জীবাণু। চরম অস্বস্তি নিয়ে বসবাস করতে হচ্ছে স্থানীয়দের। 500-600 একর জমি আমাদের এই পলিথিনের কারণে, বর্জ্যের কারণে নষ্ট হয়। কুকুর দিয়ে অত্যাচার হয়। আশপাশে যে 8-10টা এলাকা আছে, তারা কিন্তু প্রচুরভাবে ভুক্তভোগী ভাই আজকে এই স্থাপনার কারণে। পাখি পশু এদের মাধ্যমে ময়লাগুলো বিভিন্ন মানুষের বাড়িতে যাচ্ছে। বাচ্চা কাচ্চা আছে, আমাদের যে ফ্যামিলি আছে, এদের যে স্বাস্থ্য ঝুঁকি, কি ঝুঁকিতে আছি এটা আমরা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। একমাত্র ডাম্পিং স্টেশনটিতেও রয়েছে চরম অব্যবস্থাপনা। সীমানা প্রাচীর না থাকায় যেখানে সেখানে ছড়িয়ে পড়ছে আবর্জনা। তবে লোকালয়ের মধ্যে হয় এখানে কম আবর্জনা ফেলেন পরিচ্ছন্নতা কর্মীরা। এসব ময়লা আবর্জনা আলাদা আলাদাভাবে শোধন বা ধ্বংস করার কথা থাকলেও নগরীর সমস্ত ময়লা আবর্জনা নিয়ে এসে ফেলে রাখা হচ্ছে অরক্ষিত এই স্থানটিতে। আর এখান থেকেই শত শত পশু পাখির মাধ্যমে এসব ময়লা আবর্জনা ছড়িয়ে যাচ্ছে বিস্তীর্ণ
এলাকায়। নাগরিক সমাজের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর হুমকি স্বরূপ। টোটালটা একটা পরিকল্পনার অভাব। মেডিকেল বর্জ্যটা যে পরিমাণ এখানে জীবাণু থাকে, এই জীবাণুগুলো অনেকে বুঝবে না। বিভিন্নভাবে কিন্তু অত্র এলাকাটার মধ্যে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়ায় যাবে। একদিক দিয়ে তারা হয়তো অপসারণ করতেছে, কিন্তু আর একদিক থেকে মহাবিপজ্জনক একটা অবস্থান তৈরি করতেছে। তবে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিটি কর্তৃপক্ষের। এই মুহূর্তে আমাদের কিন্তু রংপুরের জন্য আমাদের বরাদ্দ নেই। একটু আমরা আশার বাণী শোনাতে পারি, কোরিয়ান একটি গ্র্যান্টের মাধ্যমে তারা ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে একটু কাজ করার জন্য আমাদেরকে প্রপোজ করেছে। মাত্র ওয়েস্ট ম্যানেজমেন্ট রিলেটেড তারা এই বিষয়ে কাজ করতে আগ্রহী। 2012 সালের 28 জুন গঠিত হয় রংপুর সিটি কর্পোরেশন। নগরীর 33টি ওয়ার্ডে বসবাস করেন প্রায় 10 লাখ মানুষ। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। নির্মাণের 15 বছরেও পূর্ণতা পায়নি দিনাজপুরের পৌরসভা কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল। নিরাপত্তার পাশাপাশি নেই পরিবহন শ্রমিকদের ন্যূনতম সুবিধা। এ কারণে অনেকেই শহরের বিভিন্ন এলাকায় যথাযথভাবে ট্রাক পার্কিং করছেন। শ্রমিকদের অভিযোগ, বিষয়টি বারবার পৌরসভা ও জেলা প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে আগামীতে কোনো প্রকল্পের কাজ আসলে সেখানে বিষয়টি অন্তর্ভুক্ত করার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। 2009 সালে দিনাজপুর শহরের মির্জাপুর এলাকায় 3 একর জায়গায় নির্মাণ করা হয় কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল। তবে নিরাপত্তা বেষ্টনী না থাকায় টার্মিনালটি অরক্ষিত। এ কারণে জেলা শহরের বিভিন্ন এলাকায় যত্রতত্র পার্কিং করা হয় ট্রাক। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, সংস্কার না হওয়ায় টার্মিনাল এলাকা বর্তমানে ঝুঁকিপূর্ণ। নিরাপত্তার পাশাপাশি নেই পরিবহন শ্রমিকদের ন্যূনতম সুবিধা। এ কারণে অনেকে টার্মিনালে ট্রাক রাখতে ইচ্ছুক নন। লাইটিং এর ব্যবস্থা নাই, কোনো সিকিউরিটি গার্ড নাই। এই যে লোকজন রাস্তাঘাট দিয়ে মনে করেন যে চতুর্দিক দিয়ে হাঁটাহাঁটি করতেছে, কোনটা চোর কোনটা ভালো এটা আমরা কিভাবে বুঝবো? 50 টাকা করে নেয়, এই ভয়ে অনেক গাড়ি আসে না। বাথরুম, টয়লেট এগুলো নাই, গোসলখানা নাই। ট্রাক শ্রমিক নেতারা বলছেন, বিষয়টি বারবার পৌরসভা ও জেলা প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পৌরসভা কর্তৃপক্ষকে বহুবার বলেছি এটাকে বাউন্ডারি প্রাচীর দিয়ে এটাকে একটা নিরাপত্তার ব্যবস্থা করা, ড্রাইভাররা যেন সেখানে থাকতে পারে, কিন্তু বারবার বলা সত্ত্বেও পৌরসভা থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। এই অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ যে অতি তাড়াতাড়ি যেন আমাদের এই ট্রাক টার্মিনাল একটু সমাধান করে দেয়। পৌর কর্তৃপক্ষ বলছে, আগামীতে কোনো বড় প্রকল্পের কাজ আসলে সেখানে ট্রাক টার্মিনাল আধুনিকায়নের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। সেটার উন্নয়নমূলক কাজ করার জন্য আমরা চিন্তা ভাবনা করতেছি। বিভিন্ন বড় রকম প্রজেক্ট পেলে আমরা ওখানে উন্নয়নমূলক কাজ করবো ইনশাল্লাহ। দিনাজপুর থেকে দেশের বিভিন্ন এলাকার দৈনিক 1 থেকে 1.5 হাজার ট্রাক নিয়মিত যাতায়াত করে। সময় সংবাদ, দিনাজপুর। মাঝপথে আটকে গেছে নীলফামারীর ডোমার উপজেলার 3টি সড়কের সংস্কার কাজ। 2020-21 অর্থ বছরে কাজ শুরু হলেও শেষ হয়েছে মাত্র 29%। পরে ঠিকাদার অপারগতা প্রকাশ করলে জরিমানা করা হয় তাকে। এদিকে সড়ক 3টির বেহাল দশার কারণে যাতায়াতে চরম ভোগান্তিতে এলাকাবাসী। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেনের বাদলের রিপোর্ট। কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও খানাখন্দ। ভাঙা সড়কে ঝুঁকি নিয়ে হেলে দুলে চলছে যানবাহন। 2020-21 অর্থ বছরে নীলফামারীর ডোমার উপজেলা সদর বাজার থেকে বসুনিয়া বাজার, ডোমার গ্রোথ সেন্টার থেকে আলশিয়ার বাজার এবং বোড়াগাড়ি বাজার থেকে পাঙ্গা চৌপতি পর্যন্ত 3টি সড়কের সংস্কার কাজ শুরু হয়। মোট 25 কিলোমিটার দীর্ঘ সড়কগুলো বর্তমানে প্রায় 15 কিলোমিটার অংশ চলাচল অনুপযোগী। ভাঙ্গা সড়কে যাতায়াত করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। এমপির মোড় থেকে এই রাস্তাটাতে আমাদের এত দুর্ভোগ, আমরা ভ্যানে গেলেও কষ্ট, সাইকেলে গেলেও কষ্ট। এই যে ধুলা বালু ভাঙ্গা, কিভাবে রোগীর গাড়ি যায় এই রাস্তা দিয়ে? গাড়ি উল্টে পড়ে যায়, অনেক লোক ক্ষতিকার হয়ে যায়। প্রকল্পের কাজ ঠিকাদারি প্রতিষ্ঠান মাত্র 29 ভাগ শেষ করতে পেরেছে। এরপর তারা বাকি কাজ করতে অপারগতা প্রকাশ করে। উপজেলা প্রকৌশল বিভাগ বলছে, এজন্য ঠিকাদারকে জরিমানা করা হয়েছে। নতুন বরাদ্দের প্রাক্কলনও পাঠানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। উনি সারেন্ডার করেছেন কাজটা, যে উনি আর করতে পারবেন না। সেক্ষেত্রে ওনার জরিমানা আরোপ করে আমরা কাজটা বাতিলের জন্য সুপারিশ করেছি এবং কাজটা নতুন করে টেন্ডার করার জন্য আমরা এস্টিমেট করে এক্সএন অফিসে পাঠিয়ে দিয়েছি এবং সেখান থেকে হেডকোয়ার্টার পর্যন্ত চলে গিয়েছে। উপজেলা প্রকৌশল বিভাগের তথ্য মতে সড়ক 3টি সংস্কারে ব্যয় ধরা হয়েছিল প্রায় 19 কোটি টাকা। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। বিভাগীয় সময় আরও থাকছে।
গাইবান্ধার খালবিলে মাছ শিকারে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চাইনা দুয়ারি জাল। নিধন হচ্ছে পোনা, রেণু ও অন্যান্য জলজ প্রাণী। মাছের প্রজনন কমে যাওয়ার আশঙ্কা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। রংপুরে আখ থেকে গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা। আখ কাটা ও মাড়াইয়ের পর কয়েক ধাপে মাঠেই তৈরি হচ্ছে সুস্বাদু গুড়, যা সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। কৃষি বিভাগ বলছে, আখের গুড়ের চাহিদা থাকায় অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন কৃষক। শাকিল মাহমুদের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। কেউ আখ কাটছেন, কেউ বা বাচ্ছেন আটি, কেউ আবার মেশিনে মাড়াই করে সংগ্রহ করছেন রস। এরপর সে রস ঢালা হচ্ছে বড় কড়াই কিংবা তাওয়াতে। রংপুরের বদরগঞ্জ ও মিঠাপুকুরের বেশিরভাগ এলাকাতেই এখন চোখে পড়বে আখের রস থেকে গুড় তৈরিতে চাষিদের এমন ব্যস্ততা। আখ কাটা ও মাড়াইয়ের পর কয়েক ধাপে মাঠেই তৈরি হচ্ছে সুস্বাদু গুড়, যা চলে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। আমরা কার্তিক মাস থেকে অগ্রহণ পর্যন্ত লাগাই, 14 মাস পর্যন্ত লাগাই। আমরা ফির কার্তিক মাস থেকে কাটা শুরু করে দিই। মেশিনে দেয়, মাড়াই করে 2-3 ঘন্টা আগুন দিয়ে জাল দেয়। গুড়টা যখন আমরা তৈরি করি, আমরা কোনো ভেজাল দিই না। ভেজাল না দেওয়ার কারণে আমাদের গুড়টা বেশি বিখ্যাত। 2020 সালে শ্যামপুর চিনিকল বন্ধ হওয়ার পর বিপাকে পড়েন এ অঞ্চলের আখ চাষিরা। তাই বাধ্য হয়ে নিজেরাই মাড়াই মেশিন বসিয়ে গুড় তৈরি করছেন। প্রতি বিঘায় 40 থেকে 50 হাজার টাকা লাভের আশা কৃষকের। গাছ মারণ খরচ, লেবার খরচ, এগুলো খরচ যায়, কিছু যায় আর কি প্রফিট আসে। মাড়াই করি এইভাবে বিক্রি করি, মোটামুটি আমার ইনকাম আসে। গুড় মনে করো মারি জাল দিয়ে ধীরে ধীরে ভাপে গুড়টা তৈরি হয়। কৃষি বিভাগ বলছে, আখের গুড়ের চাহিদা থাকায় অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন কৃষক। আখ চাষ একটি লাভজনক ফসল হিসেবে তাদের কাছে পরিগণিত হচ্ছে এবং এই আবাদে যাতে উৎপাদন বৃদ্ধি পায় সেই জন্য আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে পরামর্শ দিতেছি। চলতি মৌসুমে রংপুরে 21,000 মেট্রিক টন আখের গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। নানা প্রক্রিয়া শেষে কড়াইয়ে প্রস্তুত ফুটন্ত গুড়। এরপর এই গুড় প্যাকেটজাত করে চলে যাবে দেশের নানা প্রান্তে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। গাইবান্ধায় খাল, বিল সহ উন্মুক্ত জলাশয় থেকে মাছ শিকার করা হচ্ছে নিষিদ্ধ চাইনা দুয়ারি জাল দিয়ে। মাছের সঙ্গে ধরা পড়ছে বিভিন্ন পোনা, রেণু ও অন্যান্য জলজ প্রাণীও। এলাকাবাসী বলছেন, মা মাছ ও পোনা নিধন হওয়ায় শীঘ্রই সব জলাশয়ে মাছের প্রজনন কমে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এমন জাল ব্যবহার বন্ধে অভিযান চালানোর কথা জানায় মৎস্য বিভাগ। বিপ্লব ইসলামের রিপোর্ট। খাল বিলে পেতে রাখা হয়েছে চায়না দুয়ারি জাল। তাতে মাছের সঙ্গে ধরা পড়ছে বিভিন্ন পোনা, রেণু ও অন্যান্য জলজ প্রাণীও। গাইবান্ধার বেশিরভাগ খাল, বিল ও নদীতে নিষিদ্ধ চায়না জাল বা চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরছেন মৎস্যজীবীরা। দিনের পর দিন এভাবে মাছ শিকার করায় কমে এসেছে নদী ও বিলে মাছের প্রজনন। চায়না জালের মাছ যা আছে আপনার পোনা পর্যন্ত শেষ করে ফেলায়। এই যে ঠুসি, চায়না জাল, এই মাছগুলো শেষ করে ফেলেছে। এই যে জালগুলি চায়নার জালের জন্য সব মাছ কমিয়েছে। তবে নিষিদ্ধ এ জাল ব্যবহার বন্ধে অভিযান চালানোর কথা জানায় মৎস্য বিভাগ। আমরা অভিযান চলছে, চলমান এই অভিযানটা আরো জোরদার করা হবে। সচেতনমূলক সভা চলছে, আমরা ওই জেলেদেরকে প্রতিনিয়ত এগুলো বলতেছি। মৎস্য বিভাগের তথ্য মতে গাইবান্ধায় 224টি বিল, 42টি খাল ও 6টি বড় নদী সহ 29টি মৎস্য অভয় আশ্রম রয়েছে। জেলায় বাৎসরিক মাছের উৎপাদন 46,850 মেট্রিক টন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। কুড়িগ্রামের চরাঞ্চলে ব্যাপক পরিসরে সরিষা আবাদ হচ্ছে। বন্যার পর বোরো চাষের আগে কম খরচে এ তেলবীজ উৎপাদন করছেন তারা। তবে সরকারি প্রণোদনা সহ উন্নত বীজ ও প্রযুক্তির মাধ্যমে সরিষার আবাদ বৃদ্ধি করা গেলে আরও বেশি লাভবান হওয়া যাবে বলছেন কৃষক। জামিল মিয়ার ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট। বিস্তীর্ণ জমিতে হলুদের সমারোহ। হলুদ ফুলের উপর সূর্যের আলো পড়লে চোখ ধাঁধিয়ে যায়। কুড়িগ্রামের 4.5 শতাধিক চরের বেশিরভাগ জমিতে এখন আবাদ হচ্ছে সরিষা। বন্যার পর বোরো চাষের আগে কম খরচে এ তেলবীজ উৎপাদন করছেন তারা। তবে সরকারি প্রণোদনা সহ উন্নত বীজ ও প্রযুক্তির মাধ্যমে সরিষার আবাদ বৃদ্ধি করা গেলে আরও বেশি লাভ হতো জানান কৃষক। পানি যখন সরিয়ে যায় আশ্বিন কার্তিক মাসে, তখন আমন ধান আবাদ করার সময় থাকে না, তখন শুধু এই সরিষা শস্য উৎপাদন করা হয়। অধিকাংশ চরে সরিষার আবাদ হয়, আর এই আবাদটা খুব কম খরচে আমরা ফলাতে পারি।
আবাদ করি হিসেবে সরকারি কোনো প্রদান পাই না আমরা এগুলা। কৃষি মন্ত্রণালয় কিছু দিত যদি আমাদের, তারও মোটামুটি ভাবে ভালো ফলন করা যেত। কৃষি বিভাগ বলছে এবছর দেরিতে বৃষ্টি ও বন্যা হওয়ায় চরাঞ্চলগুলোতে সরিষার আবাদ বিলম্বিত হয়। এতে লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ কিছুটা কম হলেও আলু সহ অন্যান্য ফসলের চাষ বৃদ্ধি পাবে। একটি ফসল কমে গেলেও আরেকটি ফসলে আমাদের বৃদ্ধি হয়েছে। আমাদের উৎপাদনের দিক থেকে এটি কোনোভাবেই খারাপ না, আমাদের বরঞ্চ আমাদের এখানকার কৃষক আলু চাষ করে তারা অতিরিক্ত অর্থ উপার্জন করবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে কুড়িগ্রামে 28,000 হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে 25,635 হেক্টর জমিতে। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো রাজশাহী বিভাগের আয়োজনে। সঙ্গে থাকুন সময়ের।